আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সফট লঞ্চিং যেটিকে বলা হয় বা আংশিক উদ্বোধন হয়ে গেছে 21 মাস হলো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করে গিয়েছিলেন, অর্থাৎ সফট লঞ্চিং করে গিয়েছিলেন, কিন্তু তারপরে 21 মাস পেরিয়ে গেলেও এটি এখনও পর্যন্ত বাণিজ্যিকভাবে যে ব্যবহার, সেই বাণিজ্যিক ব্যবহার এখনও শুরু হয়নি। যদিও প্রকল্পের কাজটি 99.5% শেষ হয়ে গেছে, তাহলে মাত্র এই 0.5% বা আধা শতাংশ কাজের জন্য এতদিন পর্যন্ত কেন টার্মিনালটি যাত্রীদের ব্যবহারের উপযোগী হচ্ছে না, সেই প্রশ্নটি এখন আমাদের দেশের মানুষ যেমন বিশেষজ্ঞরা যেমন তুলছেন আমাদের প্রবাসী ভাই বোনরা যারা বিদেশে যাওয়া আসার ক্ষেত্রে এই যে তৃতীয় টার্মিনাল, সেই তৃতীয় টার্মিনাল ব্যবহার করতে পারছেন না। যদিও আমাদের 1 ও 2 নম্বর টার্মিনালের উপর নিয়মিতভাবেই বড় চাপ তৈরি হচ্ছে। এর বাইরে চাপ তৈরি হচ্ছে যখন ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিল, তখন কিন্তু আমাদের আরও বড় ভোগান্তি তৈরি হলো আমাদের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এই যে তৃতীয় টার্মিনাল, সেই তৃতীয় টার্মিনালের কিন্তু বিরাট বড় কার্গো সক্ষমতা তৈরি করা হয়েছে। এখনকার চেয়ে কয়েক গুণ বেশি কার্গো হ্যান্ডলিংয়ের ব্যবস্থা এই তৃতীয় টার্মিনালে আছে। তো এখন যদি সফট লঞ্চিংয়ের পর এটি যদি ঠিক যথাসময়ে, অর্থাৎ 1 বছর 2023 সালের অক্টোবরে এটি সফট লঞ্চিং হয়েছিল, পরের বছর ডিসেম্বরে এটি পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার কথা ছিল। যদি সেটি হয়ে যেত তাহলে এটি কিন্তু এই যে এখন আমরা ভারত যখন হঠাৎ করে আমাদেরকে বিপদে ফেলে দিল ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়ে, অর্থাৎ এখান থেকে কিছু তৈরি পোশাক ভারতে গিয়ে সেখান থেকে শিপমেন্ট হতো বিভিন্ন দেশে, সেই সুবিধাটা যখন বাতিল করে দিল, যদি আমাদের এই তৃতীয় টার্মিনাল কার্গো হ্যান্ডলিং যদি চালু হয়ে যেত পূর্ণাঙ্গভাবে, তাহলে কিন্তু আমাদের এখন ওই ভারত যেটা করেছে সেটার আমাদের কোনো সমস্যাই হতো না। তো সেই ক্ষেত্রে কেন এত ধীরগতি, কেন এই গড়িমসি এই টার্মিনালটি চালু করতে, সেই প্রশ্নটি কিন্তু এখন উঠতে শুরু করেছে। যদিও বলা হচ্ছে যে এরা এখানে যে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন ধরনের ঠিকাদার যারা কাজ করেছেন, তাদের মধ্যে এক ধরনের, তাদের সাথে বেবিচক বিমান এদের এক ধরনের সমন্বয়হীনতার কারণেই এই যে ধীরগতি, সেই ধীরগতিটি তৈরি হয়েছে এবং বিভিন্ন অচল অবস্থা তৈরি হয়েছে, যে কারণে এখন বিভিন্ন বিরোধ নিষ্পত্তি করতে হচ্ছে, যেগুলোতে আরও 1 বছর সময় লেগে যেতে পারে বলে অনেকে ধারণা করছেন। ফলে এই যে আমাদের প্রায় 22,000 কোটি টাকার বিশাল অবকাঠামো তৈরি করে বছরের পর বছর আমরা এভাবে ফেলে রেখেছি, অথচ এটিকে আমরা এতদিনে কমার্শিয়ালি যদি ব্যবহার করতে পারতাম, বাংলাদেশ যদি ব্যবহার করতে পারত, তাহলে বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে বা মানুষ চলাচলের ক্ষেত্রে, বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সক্ষমতা তৈরি হতো এবং বাংলাদেশ সম্পর্কে একটা পজিটিভ ধারণা মানুষের তৈরি হতো, বহির্বিশ্বে তৈরি হতো। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি নিয়েই কিন্তু এই টার্মিনালটি তৈরি করা হয়েছে, তৃতীয় টার্মিনাল, এবং এখানে লেটেস্ট সব প্রযুক্তি কিন্তু সংযুক্ত করা হয়েছে। এবং এর ভিতরে যে বিশাল পরিসর 2,30,000 বর্গমিটারের যেই বিশাল প্রশস্ত যেই টার্মিনাল ভবন, সেই টার্মিনাল ভবনের অর্ধেকটা প্রায় আছে কার্গো হ্যান্ডলিংয়ের জন্য। তার মানে বুঝতে পারছেন যে এখানে কার্গোতে পণ্য আসা যাওয়ার ক্ষেত্রে কী পরিমাণে সুযোগ তৈরি করা হয়েছে, অথচ সেই সুযোগটা আমরা বিপদের সময় ব্যবহার করতে পারলাম না, যেটি এখন আমাদেরকে সিলেট পরে সংকট মোকাবেলায় যেই ওসমানী বিমানবন্দর সেটিকে কার্গো হ্যান্ডলিংয়ের ব্যবস্থা করা হয়েছে, চট্টগ্রামের শাহ আমানত সেখানে ব্যবস্থা করা হয়েছে। ফলে এই দুইটিটা এয়ারপোর্ট থেকে কিছু তৈরি পোশাক আমরা শিফট করতে পারছি। কিন্তু আমাদের যদি এই তৃতীয় টার্মিনাল যদি এতদিনে পরিপূর্ণভাবে চালু হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের এখন কোনো সংকটেই পড়তে হতো না। পাশাপাশি আরেকটা বড় প্রশ্ন আসছে যে আমাদের 1 আর 2 টার্মিনাল যেহেতু সক্ষমতা যাত্রীর চাপ সামলাতে পারে না, সেখানে বছরে 80,000 যাত্রী, 80 লাখ যাত্রী, বছরে 80 লাখ যাত্রী হ্যান্ডেল করতে পারে, সেখানে এই নতুন যে টার্মিনাল সেটি একাই 1,60,00,000 মানুষকে সার্ভিস দিবে। ফলে দুটি মিলিয়ে প্রায় 2,20,00,000 মানুষ বছরে সেবা পাবে এই তৃতীয় টার্মিনাল যখন পরিপূর্ণভাবে কাজ শুরু করবে। এবং তৃতীয় টার্মিনাল সম্প্রতি পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম,
এবং তিনি এই টার্মিনাল ভবন পরিদর্শন করে তিনি এটির ভূয়সী প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন যে এটি খুবই দৃষ্টিনন্দন এবং সেখানে যে ধরনের ব্যবস্থাপনা রাখা হয়েছে সেগুলো খুবই আধুনিক মানের এবং সেটি নিয়ে তিনি যার পরনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবং এই যে টার্মিনাল ভিতর, আমরা এতক্ষণে ভিতরের যে নানান সুবিধা সেগুলো তো আমরা অনেক ভিডিও করেছি, দেখিয়েছি সেই সুবিধা নিয়ে। বাহিরের দিকেও কিন্তু এখন আমরা দেখছি যে যেই কাজগুলো সেই কাজগুলো কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে। মূল সড়কে আমরা দেখছি যে সড়ক থেকে টার্মিনালের দিকে অর্থাৎ এয়ারপোর্ট রোডের পূর্ব পাশ থেকে সরাসরি কিন্তু এই যে ওভারপাস ব্যবহার করে একেবারে টার্মিনালের ভেতরে চলে যেতে পারবেন যাত্রীরা, সেই ব্যবস্থা তৈরি করা হয়েছে। এবং এই যে দেখেন এত দৃষ্টিনন্দনভাবে সামনের জায়গাগুলো তৈরি করা হয়েছে যে এখানে কিন্তু বেশ 3-4টা লেক আছে সুন্দর, এগুলো দৃষ্টিনন্দনভাবে তৈরি করা হয়েছে এবং গাছ দিয়ে পুরো সবুজায়ন করা হয়েছে। যদিও এই ভিডিওটি আরও আগে তোলা, তারপরে এখনকার চিত্র কিন্তু আরও দারুণ। এখন যদিও ভিতরের চিত্র ধারণ করতে একটু সমস্যা, যাওয়া আসার ক্ষেত্রে অনেক হ্যাসেল পোহাতে হয়। তো সব মিলিয়ে কিন্তু তৃতীয় টার্মিনাল এমনিতে যেমন খুবই অত্যাধুনিক, যেমন দৃষ্টিনন্দন, তেমন এটির সার্ভিসের যে প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গাটিও কিন্তু মানুষকে অনেক বেশি আশাবাদী করে তুলেছে। বিগত সরকারের যে কয়টি বড় উন্নয়ন প্রকল্প এবং বড় চ্যালেঞ্জিং প্রকল্প ছিল তার মধ্যে একটি ছিল এই তৃতীয় টার্মিনাল এবং বলা হয় যে মেট্রো রেলের পরেই সবচেয়ে বেশি জনগণকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করছে এই তৃতীয় টার্মিনাল। এবং এই তৃতীয় টার্মিনালটি যখন পরিপূর্ণভাবে চালু হয়ে যাবে তখন কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা এবং দেশি ভাইয়েরা, ব্যবসায়ীরা সবার জন্যই কিন্তু এই তৃতীয় টার্মিনাল এক বড় সুযোগ তৈরি করবে, যে কারণেই এটিকে নিয়ে কিন্তু অনেক বেশি স্বপ্ন আছে, অনেক বেশি সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য এটি তো তৈরি করেছে জাপান, জাইকার অর্থায়নে তৈরি হয়েছে। এটি 22,000 কোটি টাকার প্রকল্প এবং জাইকাই কিন্তু এটি পরিপূর্ণভাবে তদারকি করে এটি করেছে বিভিন্ন একটা কনসোর্টিয়ামের মাধ্যমে সেটি করেছে এবং সেই কারণে কিন্তু এটির কাজের যে গুণগত মান সেটি নিয়ে প্রশ্ন তোলা যেমন খুব কঠিন, আবার জাইকার যে কোনো প্রকল্পেই কিন্তু কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলা কঠিন, কারণ তারা নিজেরাই এগুলো অনেক বেশি সার্ভিলেন্স করে, অনেক বেশি তদারকি করে এবং সেখানে দুর্নীতির গন্ধ থাকলে জাপানি যেসব প্রকল্প সেখানে কিন্তু কাজ কিন্তু তারা এগুলো টের পেলে কিন্তু আগেই কিন্তু তারা এগুলো ব্যবস্থা নেওয়া শুরু করে। ফলে এটি নিয়ে নানা রকমের যে কথাবার্তা আসছে সেগুলো হয়তো তদন্ত হবে, তদন্তের পরে কোনো সিদ্ধান্ত হবে, কিন্তু এর জন্য এই প্রকল্পটিকে বছরের পর বছর ফেলে রাখা, এটি বেশিরভাগ বিশেষজ্ঞই বলছেন যে এটি কোনো যুক্তিসঙ্গত কাজ নয় এবং এটি এভাবে ফেলে রাখলে আমাদের একদিকে যেমন আর্থিক অপচয় হবে, তেমনি আমাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতার জায়গাটাতেও কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়। এটি কথা ছিল যে জাপান তৈরি করেছে এবং এটি জাপানের মাধ্যমেই এর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজটি জাপানি একটি কোম্পানিকে দেওয়া হবে। বিগত সরকার এমন একটা সিদ্ধান্তই নিয়েছিল যাতে করে মানুষ সার্ভিস পায় এবং জাপানি কোম্পানিকে দেওয়ার কথা শুনে কিন্তু মানুষও অনেক বেশি আশ্বস্ত হয়েছিল। পরবর্তীকালে এটি বিমানের কাছে গেল নাকি কার কাছে গেল এটি এখন পর্যন্ত কোনো ক্লিয়ার ডিসিশন পাওয়া যাচ্ছে না। তো সব মিলিয়ে প্রকল্পটি যেহেতু একেবারেই শেষ হয়ে গেছে, 0.5% কাজ এবং এটির বিভিন্ন সমন্বয় আর এগুলার পরীক্ষা নিরীক্ষা, এগুলার জন্য এভাবে এই তৃতীয় টার্মিনাল এত বড় সক্ষমতার যে টার্মিনাল, যেটি আমাদের সক্ষমতার আরও একটি বড় প্রতীক বলা যায়, সেটিকে এইভাবে ফেলে রাখাটাকে অনেকেই খুবই নেতিবাচকভাবে বিশেষজ্ঞরা এটিকে বর্ণনা করছেন এবং বলছেন যে যত দ্রুত সম্ভব এই টার্মিনালটির যে ছোটোখাটো যে জটিলতা আছে সেগুলো অবসান করে দ্রুত এটিকে চালু করে দেয়া, যাতে করে আমাদের প্রবাসীরা এটির সেবা পান, যাতে করে আমাদের দেশের মানুষ এটির সেবা পান এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে এখন যে এক ধরনের এই যে শিপমেন্টের ক্ষেত্রে ভারত আমাদের উপরে যে এক ধরনের একটা জুলুম করলো, হঠাৎ করে এক ধরনের একটা আমাদেরকে বিপদে ফেললো, ভারতকে সেই জবাবটা দেওয়ার জন্য হলেও কিন্তু এই তৃতীয় টার্মিনালটা দ্রুততম সময়ে চালু করে দেয়া জরুরি বলে বিশেষজ্ঞরা বলছেন। আমরা আশা করি যে এই যে নতুন যে সরকার বা অন্তর্বর্তী সরকার, নতুন বলাও ভুল, 1 বছর পেরিয়ে গেছে তাদের, সেই অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে এ বিষয়ে একটা
সিদ্ধান্তে আসবে এবং যেসব ছোটোখাটো জটিলতা আছে সেগুলো দ্রুত নিরসন করে তৃতীয় টার্মিনাল চালু করে দিবে, সেটি আমাদের প্রত্যাশা এবং সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।